যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় সবশেষ পাওয়া খবর অনুযায়ী কমপক্ষে ১০৪ প্যালেস্টিনিয়ানের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৪৬টি শিশুও রয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫৩ জন। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চলা হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। ট্রাম্পের প্রস্তাবিত চুক্তি লঙ্ঘন করে মাত্র ১০ দিনের মাথায় দ্বিতীয়বারের মতো ভয়াবহ এই সিরিজ হামলা চালালো ইসরায়েল। এর আগে মঙ্গলবার বিকেলে গাজার দক্ষিণাঞ্চলের রাফায় স্নাইপারের গুলিতে ইসরায়েলি এক সেনার মৃত্যুর দাবি করে আইডিএফ। প্রতিক্রিয়া হিসেবে রাতে গাজায় তাৎক্ষণিক শক্তিশালী হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় দফার আলোচনার আগে ইসরায়েলের এই হামলার ঘটনাকেও ন্যায্যতা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়ান সফরে জাপান থেকে সাউথ কোরিয়া যাওয়ার সময় তিনি বলেন, তারা একজন ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে, তাই ইসরায়েলও পাল্টা আক্রমণ করেছে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দফায় দফায় গাজায় ভয়াবহ হামলার কারণে শঙ্কিত গাজাবাসী। প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা। আদৌ কোনো শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছে কিনা এমন প্রশ্ন তোলেন গাজার বাসিন্দা আয়া আল শাওয়াফ। আপনি যা সই করেছেন সেটি কোথায়? আপনি কি এমন একটি মানবিক যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেননি যা আমাদের নিরীহ নারী ও শিশুদের রক্ষা করবে? সেই আলোচনা এখন কোথায়? এটি শুধু কথার কথা। এখানে কোনো মানবিক যুদ্ধবিরতি নেই, কোনো শান্তিও নেই। আবারও যুদ্ধের আশঙ্কা করে গাজাবাসী আলা আবু হোসেন বলেন, তারা মর্যাদার সাথে বাঁচতে চান। ইতিমধ্যে তারা ৭০,০০০-এর বেশি মানুষকে হারিয়েছেন। আমরা আশঙ্কা করছি যুদ্ধ আবার ফিরে আসবে। আমরা ৭০,০০০-এর বেশি প্যালেস্টিনিয়ানকে হারিয়েছি। ২ বছর ধরে যুদ্ধের যন্ত্রণা ভোগ করছি। আমরা আর যুদ্ধ চাই না, স্বাধীনতা ও শান্তিতে বাঁচতে চাই। এই রক্তপাত বন্ধ হোক, যেন আমরা মর্যাদা নিয়ে বাঁচতে পারি। যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বারবার হামলার কারণে ইসরায়েলিদের বিশ্বাসঘাতক অভিহিত করেন গাজার বাসিন্দারা। গাজার এক প্যালেস্টিনিয়ান বলেন, ইসরায়েল পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশ্রুতি ভঙ্গকারী। هدول أكبر قوم وجد على الأرض يخلف المواعيد والوعد والعهد। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় দ্বিতীয়বারের মতো ভয়াবহ সিরিজ হামলায় ইসরায়েলের নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। মঙ্গলবার এক সেনা হত্যার দাবি করে রাতভর গাজায় ২ ডজনের বেশি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বুধবার সকাল পর্যন্ত অব্যাহত হামলায় গাজায় ৪৬ শিশুসহ শতাধিক মানুষের প্রাণহানি ও ২৫ শতাধিক মানুষ আহত হয়েছে। গাজায় ইসরায়েলের এমন ভয়াবহ হামলা যুদ্ধবিরতি চুক্তির ভঙ্গুরতা তুলে ধরেছে বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি আমেরিকা এবং অন্যান্য মধ্যস্থতাকারীদের সাথে যোগাযোগ করার কথা উল্লেখ করেন। পার্লামেন্টে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, ব্রিটেন উদ্ভূত পরিস্থিতিতে উত্তেজনা কমানোর চেষ্টা করছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় OHCHR এর মুখপাত্র রাভিনা শামদানি বলেছেন, ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়বদ্ধ থাকতে হবে। Reports that over 100 Palestinians were killed overnight, most of them children and women, in a wave of Israeli airstrikes across the Gaza Strip are appalling. The laws of war are very clear on the paramount importance of protecting civilians and civilian infrastructure. ইউরোপিয়ান ইউনিয়ন এই ঘটনার নিন্দা জানিয়ে সব পক্ষকে চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে ইইউ বলছে, গাজার সংঘাতে কোনো সামরিক সমাধান নেই। এছাড়া সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট তেরেসা রিবেরা ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেন, নতুন কোনো হামলার অজুহাত নয়, এখন বরং শান্তির সুযোগ দরকার। এছাড়া গাজায় হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলকে সংযত থাকতে বলেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইউহান ওয়াটেফুল। ফ্রান্স এই ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে। ইসরায়েলি সেনার মৃত্যু ও জিম্মিদের ফেরত দিতে দেরি হওয়ার পর এই হামলা হয়েছে বলে উল্লেখ করেন ফ্রেঞ্চ সরকারের মুখপাত্র মড ব্রেজিয়ন। Des dépouilles des otages, le cessez-le-feu est menacé, il doit être rétabli au plus vite. যুদ্ধবিরতি চুক্তির পর ৪০-এর বেশি শিশুর মৃত্যুকে বেদনাদায়ক বলে নিন্দা জানিয়েছে সেভ দ্য চিলড্রেন্স। শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক এই সংস্থাটি বলছে, যুদ্ধবিরতি চুক্তির অধীনে এমন ঘটনা স্বাভাবিক হতে পারে না। শিশুদের নিরাপত্তায় একটি স্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা তুলে ধরে লন্ডন ভিত্তিক এই সংস্থা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, গাজায় ইসরায়েলের অব্যাহত চুক্তি লঙ্ঘন এবং লেবাননে তাদের লাগাতার সন্ত্রাসী কর্মকাণ্ড নেতানিয়াহু সরকারের উদ্দেশ্য প্রতিফলিত করে। এদিকে যুদ্ধবিরতি চুক্তির পর ধারাবাহিকভাবে গাজায় হামলা চালানোর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে হামাস। ইসরায়েলের ওপর মধ্যস্থতাকারীদের চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে হামাস বলছে, ইসরায়েলিদের বিশ্বাসঘাতকতা চুক্তিকে দুর্বল করে দেবে। একই সঙ্গে ওয়াশিংটনের দিকে অভিযোগের আঙুল তুলে ওই বিবৃতিতে হামাস জানায়, আমেরিকার সহযোগিতার আড়ালে নেতানিয়াহু গাজায় বল প্রয়োগের মাধ্যমে নতুন বাস্তবতা চাপিয়ে দিতে চায়। সাউথ কোরিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকে কেন্দ্র করে দেশটিতে তার বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার গিয়াংজু শহরে এপেক সম্মেলনের ভেন্যুর কাছে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দেশটির শ্রমিক ইউনিয়নের বৃহত্তম জোট কোরিয়ান কনফেডারেশন অফ ট্রেড ইউনিয়নস। সংগঠনটির প্রেসিডেন্ট ইয়াং কিয়ং সু বলেন, ট্রাম্পের একতরফা ও জবরদস্তিমূলক বাণিজ্য নীতি সাউথ কোরিয়ার অর্থনীতিকে ধ্বংস করছে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ট্রাম্প বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। ট্রাম্প বিরোধী বিক্ষোভের পাশাপাশি গিয়াংজুতে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সাউথ কোরিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ংজু শহরে এপেক সম্মেলনস্থলের কাছে জড়ো হন ট্রাম্প বিরোধী বিক্ষোভকারীরা। কোরিয়ান কনফেডারেশন অফ ট্রেড ইউনিয়নস KCTUর উদ্যোগে এই বিক্ষোভে অংশ নেন ইউনিয়নের শত শত সদস্য। গান গেয়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। এ সময় ট্রাম্পের নানা রকম ব্যঙ্গচিত্র ও কুশপুত্তলিকা বহন করতে দেখা যায় বিক্ষোভকারীদের। ট্রাম্প বিরোধী স্লোগান দিয়ে তাকে অবিলম্বে সাউথ কোরিয়া ছেড়ে যেতে বলেন তারা। KCTUর প্রেসিডেন্ট ইয়াং কিয়ং সু তাদের বিক্ষোভের কারণ তুলে ধরেন। ট্রাম্পের বাণিজ্য নীতি সাউথ কোরিয়ার অর্থনীতিকে ধ্বংস করছে এবং বহু মানুষের কাজের সুযোগ নষ্ট করছে। তার নীতিগুলো একতরফা ও জবরদস্তিমূলক। আমরা মনে করি এটা আমাদের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে, তাই আমরা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। কিয়ংসুর মতে আমেরিকায় বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে এবং আরোপিত শুল্ক মেনে নিতে সাউথ কোরিয়াকে চাপ দেয়া ট্রাম্পের সফরের মূল উদ্দেশ্য। কোরিয়ার শ্রমিকরা বিশ্বাস করে স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় ধরে সাউথ কোরিয়া আমেরিকার নিয়ন্ত্রণে ছিল। এখন এই আধিপত্যের অবসানের সময় এসেছে। গভীর ক্ষোভ থেকেই এখানে জড়ো হয়েছে সবাই। সাউথ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট প্রার্থী কন ইয়ং-গুক বিশ্ব নেতাদের সমালোচনা করেন। বিশ্ব নেতারা ও সরকারগুলো আমেরিকার শুল্ক সামান্য কমাতে ট্রাম্পকে কূটনৈতিক তোষামদে এবং সব রকম মনোরঞ্জনমূলক কর্মকাণ্ডে ব্যস্ত। আমেরিকার চাপে যখন প্রতিটি জাতি নিজের স্বার্থ রক্ষায় ব্যস্ত, তখন তাদের মুখে আন্তর্জাতিক সহযোগিতার কথা শোনা হাস্যকর। ট্রাম্পের উচ্চ শুল্কের হাত থেকে বাঁচতে গত জুলাই মাসে আমেরিকার সঙ্গে একটি বাণিজ্য চুক্তির প্রতিশ্রুতি দেয় সাউথ কোরিয়া, যারাও চায় আমেরিকায় $350 বিলিয়ন বিনিয়োগ করার কথা রয়েছে দেশটির। বিক্ষোভকারীরা বলছেন, ট্রাম্পের চাহিদাগুলো সাউথ কোরিয়ার জন্য খুবই ক্ষতিকর, যা মেনে নেওয়া যায় না। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ এসে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সড়কে শুয়ে পড়েন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয়। পরে জোরপূর্বক বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। ট্রাম্প বিরোধী বিক্ষোভের পাশাপাশি গিয়াংজুতে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরকে ঘিরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয় শহরটিতে। বিক্ষোভকারীরা চাইনিজ কমিউনিস্ট পার্টির প্রতি তাদের নিন্দা জানাতে বিভিন্ন প্ল্যাকার্ড তুলে ধরেন। এই প্রতিবাদ সমাবেশের আয়োজক ফ্রি ইউনিভের মুখপাত্র সিম জে হং বলেন, সাউথ কোরিয়ার জনগণ সমাজতন্ত্র চায় না। প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত উচ্চ শুল্কের জন্য সাউথ কোরিয়ার সরকারকেই দায়ী করেন তারা। এশিয়া সফরে বুধবার জাপানের টোকিও থেকে সাউথ কোরিয়া পৌঁছান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুসান বিমানবন্দর থেকে এরপর তিনি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা এপেক সফরে যোগ দিতে গিয়ংজু প্রদেশে হেলিকপ্টারে করে উড়ে যান। এপেক সম্মেলনে যোগ দিয়ে শুরুতেই সবাইকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে বলেন, সাউথ কোরিয়ার সঙ্গে বেশ দ্রুত একটি ভালো বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে আমেরিকার।
পরে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায় মিয়ং এবং বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকে লি বলেন তিনি আশা প্রকাশ করেন সাউথ কোরিয়ার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প জ্বালানি ব্যবহারের অনুমতি দেবেন। একই সঙ্গে তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে বাস্তব অগ্রগতি সাধনে আমেরিকাকে সহায়তা প্রদানের আহ্বান জানান। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পকে উপহারস্বরূপ সাউথ কোরিয়ার ঐতিহ্যবাহী সিল্লার রাজাদের একটি মুকুটের স্বর্ণের রেপ্লিকা উপহার দেওয়া হয়। কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে ট্রাম্পের ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে গ্র্যান্ড অর্ডার অফ মুগুং ঘোয়া পুরস্কারে ভূষিত করা হয়েছে। দিন শেষে এপেক সম্মেলনে আগত অন্যান্য অতিথিদের সঙ্গে নৈশভোজে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের রাষ্ট্রনায়করা ইন্দো প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। পরে একই টেবিলে নৈশভোজ করেন তারা। জ্যামাইকা, হেইতি ও ডোমিনিকান রিপাবলিকে তাণ্ডব চালানোর পর কিউবায় আঘাত এনেছে ঘূর্ণিঝড় মেলিসা। এতে দেশটিতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার ঝড়টি ক্যাটাগরি 2 এর শক্তি নিয়ে কিউবায় আঘাত হানে। এর আগে মঙ্গলবার ক্যাটাগরি 5 ও ক্যাটাগরি 4 এর রূপ নিয়ে জ্যামাইকা ও হেইতিতে আঘাত হানে হারিকেন মেলিসা। এতে দুই দেশে অন্তত 32 জনের প্রাণহানি হয়। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল। রেকর্ড শক্তিশালী এ ঘূর্ণিঝড়ের আঘাতে উড়ে গেছে বহু ঘরবাড়ি ও দালান, উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি, গাছপালা ভেঙে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জ্যামাইকা ও হেইতির উপকূলীয় অঞ্চল। দুর্বল হয়ে ক্যাটাগরি 1 এ পরিণত হয়ে ঝড়টি বৃহস্পতিবার নাগাদ বাহামা ও বারমুডা অতিক্রম করবে। জ্যামাইকা ও হেইতিতে রেকর্ড ধ্বংসযজ্ঞ চালানোর পর এবার কিউবায় আঘাত এনেছে শক্তি কমে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া হারিকেন মেলিসা। বুধবার ভোরে ক্যাটাগরি 2 এ রূপ নিয়ে 120 মাইল বেগে এটি ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কিউবার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে দেশটির বিস্তীর্ণ অঞ্চলের ঘরবাড়ি সহ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা, উড়ে গেছে বাড়িঘরের ছাদ, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি ও গাছপালা। জলোচ্ছ্বাসের কারণে সান্টিয়াগো ডে কিউবার বিস্তীর্ণ অঞ্চলের সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা। পানিতে ডুবে গেছে রাস্তাঘাট, এতে বিপাকে পড়েছে অসংখ্য মানুষ। আমরা খুব হতবাক এবং ভীত ছিলাম, কিন্তু পরিস্থিতি কেটে গেল। প্রচুর বাতাস বইছিল, প্রচুর বৃষ্টি হয়ে এই এলাকা প্লাবিত হয়েছে। যেখানে আপনি এখন দেখতে পাচ্ছেন জল প্রায় হাঁটু পর্যন্ত পৌঁছেছিল। ঝড়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে স্থানীয় বাসিন্দা অ্যান্টোনিও কোরেসো বলছেন কতটা ভয়ঙ্কর ছিল এর গতি। ঝড়ের আঘাতটা ছিল ভয়াবহ। প্রথমে একটা অদ্ভুত শান্ত ভাব, তারপর হঠাৎ করেই বন্য জন্তুর মতো গর্জন করে উঠল। আমাকে আড়ালের জন্য দৌড়তে হয়েছিল। আমার কিছুই করার ছিল না, ছাদটি পুরোপুরি ভেঙে পড়েছে। সান্টিয়াগো ডে কিউবার এই নারী বাসিন্দা বলছেন ছাদ উড়ে গিয়ে তার ঘরে পানি ঢুকেছে। তিনি বলছেন এটা ভয়াবহ ছিল। ছাদ, রান্নাঘর সবকিছুই উধাও হয়ে গেছে। Muy mal. El techo se fue. La cocina, todo el mundo, la cama, todo se inundó. Todo el agua entró para allá adentro. এর আগে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী হারিকেন হিসেবে রেকর্ডের পাতায় জায়গা করে নেয় মেলিসা। ক্যাটাগরি 5 হারিকেনের রূপ নিয়ে 185 মাইল বেগে এটি জ্যামাইকায় ধ্বংসযজ্ঞ চালায়। এর আঘাতে দেশটির বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। পানিতে তলিয়ে যায় অনেক স্থান। বিদ্যুৎহীন হয়ে পড়ে প্রায় 2.8 মিলিয়ন মানুষ। পরিস্থিতি বিবেচনায় জ্যামাইকাকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেন প্রধানমন্ত্রী অ্যান্ড্রিউ হলনেস। পর্তুগালের নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিশ্ববিদ্যালয়ের ফি বাড়ানোর বিষয়টি সংযুক্ত করার প্রতিবাদে দেশটির রাজধানী লিসবনে বিক্ষোভ করেছে শত শত শিক্ষার্থী। মঙ্গলবার বৈরী আবহাওয়া উপেক্ষা করে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রায় অংশ নিয়ে সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান তারা। এই সরকার উচ্চশিক্ষা যে পথ বেছে নিয়েছে তা স্পষ্টভাবে ছাত্রছাত্রীদের প্রয়োজন, চাওয়া এবং বাস্তব জীবনের সঙ্গে সাংঘর্ষিক। আমরা চাই এমন উচ্চশিক্ষা যা হবে সরকারি, গণতান্ত্রিক, মানসম্মত এবং যার জন্য আমাদের কোনো অর্থ খরচ করতে হবে না। বর্ধিত ফির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি শিক্ষার্থীরা ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থা ফ্রি করার দাবি জানান। তারা মনে করেন উচ্চশিক্ষায় বিরাজমান এই ফি শিক্ষার্থীদের ঝরে পড়ার অন্যতম প্রধান কারণ।
আজকের এই বিশাল প্রতিবাদে শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন একটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে। আমরা বিশ্ববিদ্যালয় ফি বাড়ানোর বিপক্ষে, বরং আমরা চাই এর সম্পূর্ণ বিপরীত। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের ফি বাতিল হোক, বাড়ানো নয়। ফি ছাড়াও লিসবনে বাড়ি ভাড়ার খরচ অনেক বেশি হওয়ায় আবাসনের অভাবও তাদেরকে ভোগাচ্ছে বলে জানান শিক্ষার্থীরা। মঙ্গলবার পর্তুগালের পার্লামেন্ট মধ্য ডানপন্থী সংখ্যালঘু সরকারের 2026 সালের বাজেট বিল প্রথম দফা উপস্থাপনের পরই অনুমোদন করে। বিরোধী দল সোশ্যালিস্ট পার্টি ওই অধিবেশনে অনুপস্থিত থাকার ফলেই এমনটা সম্ভব হয়। 2021 সালের পর এবারই প্রথম ইউনিভার্সিটি ফি বৃদ্ধির মতো পদক্ষেপ নিল পর্তুগাল সরকার। তবে অর্থের হিসাবে বৃদ্ধির এই পরিমাণ মাত্র 13 ইউরো বা $15.13 হলেও বছরের শুরুতে একজন শিক্ষার্থীকে ফি বাবদ 710 ইউরো বা $826.27 পরিশোধ করতে হবে। আর এই পুরো ফি বাতিলের দাবিতেই শিক্ষার্থীদের রাজপথে নেমে আসা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।